সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনীতিটা এখন ব্যবসায়িক জায়গায় পরিণত হয়েছে। রাজনীতির সঙ্গে অর্থবিত্তের মালিক হওয়া প্রায় নিশ্চিত। ভবিষ্যতে যদি ক্ষমতায় গিয়ে রাজনীতিবিদদের সম্পদ আহরণের এই ধারা চলতে থাকে, তবে গণতন্ত্র উত্তরণের পথ সহজ হবে না। জনপ্রতিনিধিরা জনগণের সেবা করতে যেয়ে যদি নিজেদের সেবা করতে থাকেন, তাহলে হয়তো ভবিষ্যতে মানুষ আরও একবার জেগে উঠতে পারে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে অপরিচ্ছন্ন উল্লেখ করে তিনি বলেন, টাকা দিয়ে কেনা যায় এমন একটা গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছে। স্বাধীনতার 5 দশক পেরিয়ে কেন এখনো আমাদের গণতন্ত্র দাঁড়িয়ে আছে সংবেদনশীল মোড়ে? রাজনীতিতে গুণগত পরিবর্তন কতটা এসেছে? সেই সঙ্গে নির্বাচনী ব্যবস্থা জনগণের আস্থা অর্জনে কতটা সম্মত হলো? এই প্রসঙ্গগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। নির্বাচন ও রাজনৈতিক হিসাব নিকাশ, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মাহমুদা হাবিবা, সদস্য বিএনপি মিডিয়া সেল। সেই সঙ্গে আরও আছেন নূর খান লিটন, মানবাধিকার কর্মী ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। মাহমুদা হাবিবা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, বদিউল আলম মজুমদার যে বিষয়টি বলেছেন যে রাজনীতিটা এখন ব্যবসায়িক জায়গায় পরিণত হয়েছে, এই অভিযোগটা যে আমরা আজকে শুনেছি এমন নয়, দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা এই অভিযোগটা শুনে এসেছি। রাজনীতি কেন আসলে টাকা বানানোর মেশিনে পরিণত হলো? আপনাকে ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচক এবং যারা আমাকে শুনছেন। রাজনীতি নিয়ে এই অভিযোগ তো কেবল বাংলাদেশের অভিযোগ নয়, এটা একটা বৈশ্বিক অভিযোগ। আপনি যেই দেশেই যাবেন বিশ্বের, এমনকি জোকগুলাও মানে কৌতুকগুলোও তৈরি করা হয়েছে এমনভাবে যে বোঝা যায় যে খুব ইজি মানির একটা অ্যাক্সেস হচ্ছে রাজনীতি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সুজন প্রধান যেটা বলেছেন, নির্বাহী, এটা অনেকখানি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। রাজনীতিবিদদের নিয়ে সবসময় এই অভিযোগ, রাজনীতি এবং ক্ষমতা এটা তো পাশাপাশি হাত ধরে চলে। কাজেই এখানে ক্ষমতার অপব্যবহারের সুযোগটা খুব বেশি। সুযোগ থাকার কারণে দেখা গেছে যে কম আর বেশি, কিন্তু গত 17-18 বছর যেটা হয়েছে, রাজনীতি থেকে মানে রাজনীতি পার্টটা মাইনাস হয়ে যাওয়ায়, রাজনীতির বিরাজনীতিকরণ হওয়ায় তখন আর ওই যে আপনার অর্থ এবং ক্ষমতা এই দুইটা লুণ্ঠন করতে কোনো চোখের পর্দা থাকেনি। ফলে এইটা এখন এমন ব্যাপক আকার ধারণ করেছে। তরুণ প্রজন্ম যারা বেড়ে উঠেছেন তারা কিন্তু এগুলো চোখে দেখে বেড়ে উঠেছেন যে এখানে কোনো ধরনের যে আপনাকে 5 বছর পর পর যদি ভোটের জন্য জনগণের কাছে যেতে হয়, তো আপনাকে তো কিছুটা মাথা খাটিয়ে চুরি বাটপারি করতে হবে আর কি। যদি আমরা ভুলে যে মানে এটা ধরেই নেই যে তার অভিযোগ সত্য, ইভেন সেই ক্ষেত্রেও সেটার অটোমেটিক একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা। ফলে বাংলাদেশে যেটা হচ্ছে, আমরা পরপর 2-3টা তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন দেখেছে। মোটামুটিভাবে বাংলাদেশ যখন একদিকে উত্তরণের পথে ছিল, আমি বলবো না যে সেখানে কোনো ফ্লজ ছিল না। একটা সিস্টেম, একটা প্রতিষ্ঠিত দেশে মানে পরিচালিত হওয়ার পথে অনেক প্রোজ ছিল, অনেক কনজও ছিল, সেই অনেক ভুল ভ্রান্তি ত্রুটি ছিল। সেগুলোর হাত ধরে যখন আমরা একটা পর্যায়ে আসছিলাম, তখন বাংলাদেশের উপর সবচেয়ে বড় ব্লোটা হয়েছে 2007-08-এর দিকে, যখন বৈশ্বিকভাবে ভূ রাজনীতিটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। দেশের রাজনীতি আর দেশে থাকলো না, এটা বিশ্বজুড়ে, শুধু আমাদের দেশের যে এটা হয়েছে তা না, এটা কিন্তু বৈশ্বিক। কিন্তু সেটার কিন্তু খুব বড় ধরনের একটা চাপ মানে বাতাস বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেল, যারও পরবর্তীতে একেবারেই পরবর্তী সরকার মানে যেই সরকারগুলো বলেন বা নির্বাচন বলে যে নির্বাচনের সাথে প্রহসন, এগুলো সবগুলোই স্রেফ একটা জিনিসই প্রডিউস করেছে, সুবিধাভোগী যারা মানে নাম হতে পারে তাদের রাজনীতিবিদদের, কিন্তু তাদের কোনো আচরণে বিরাজনীতিকরণ তো হয়ে গেছে, কারণ আপনার তো ভোট নাই। কাজেই যেটা হয়েছে যে এখানে চুরি বলেন, বাটপারি বলেন, ক্ষমতার অপব্যবহার বলেন, এটা এমন এক পর্যায়ে চলে গেছে যে এটাকে আসলেই সিস্টেমটা ডিস্টর্টেড হয়ে গেছে। এটা তো দাঁড়িয়ে আছে কিছু টুলের উপরে। এই যে রাজনীতি বলেন, দেশ পরিচালনা বলেন, এগুলোর তো সুনির্দিষ্ট টুল আছে। জনপ্রশাসন বলুন, আপনি সেনাবাহিনী বলুন, আপনি বিচার বিভাগ বলুন। যে বিষয়টা আপনি ইঙ্গিত করেছেন মাহমুদা হাবিবা, সেই প্রশ্নটা একটু যুক্ত করি। ভৌগোলিক রাজনীতি এখনো কি আমাদের রাজনীতির নিয়ন্ত্রক? আগামী বহু বছর জিওপলিটিক্স এখানে ফ্যাক্টর হয়ে থাকবে, সারা দুনিয়া জুড়ে হয়ে থাকবে। এটা আর কখনোই এটা কিন্তু গ্লোবাল ভিলেজ। আপনি শুধু
ফেসবুকে গ্লোবাল ভিলেজ দেখছেন সেটা কিন্তু না, এটা কিন্তু ইন এভরিওয়ে গ্লোবাল ভিলেজ। ফলে প্রতিটা দেশেরই চেষ্টা থাকবে ম্যাক্সিমাম লেভারেজ নেওয়ার, পাশের ছোট দেশ, দূরের ছোট দেশ, কোন জায়গাটায় মানে বসলে আরেকজনকে আরেক সুপার পাওয়ারকে কন্ট্রোল করা সহজ হবে, এই হিসেব নিকেশ মাথায় রেখে আগামীর পলিটিক্স, আগামী যতদিন আমি দেখতে পাই অ্যাটলিস্ট এটা আরো ইন্টেন্স হবে, এটা কমবে না। এটা কাউন্টার করতে শিখতে হবে আমাদেরকে দেশের ভিতর থেকে। এটা সারা বিশ্ব তো কাউন্টার করছে, তারা দেশের ভিতর থেকে। এই ভৌগোলিক রাজনীতির সঙ্গে কি তারেক রহমানের প্রত্যাবর্তন জড়িত? ভৌগোলিক রাজনীতি একটা হতে পারে একটা পার্ট, দলীয় কিছু সিদ্ধান্তও আছে, দলের কিছু মানে আমাদের সর্বোচ্চ সতর্ক মানে একেবারে চুলচেরা বিচার বিশ্লেষণ করে আমরা চাইছি যে উনি সর্বোচ্চ মানে আমি বলতে চাইছি যে যেই সময়টা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে বা প্রতিটা মানুষের জন্য রাজনীতি করা একটা ঝুঁকি, এটা নতুন কিছু না, এটা আমাদের ঐতিহাসিকভাবেই এটা সত্যি কথা। এই ঝুঁকিটুকু বহন করে প্রত্যেকটা রাজনীতিবিদকেই রাজনীতি করতে হবে, এটা বাদ দিয়ে নয়, ঠিক আছে? দেশে ফিরে দেশে তাকে আমরা তাকে সেই সময় দেশে চাই যখন ঝুঁকিটা গ্রহণ করা অর্থবহ হয়, বেস্ট রেজাল্ট আনে। কাজেই উনি এর মধ্যেই যখন আমাদের জন্য যে সঠিক সময় যেটা আমরা মনে করছি, দল মনে করছে, তিনি তখনই ফিরবেন। সেই সঙ্গে হাসিনার প্রত্যর্পণ নিয়েও কিন্তু নানামুখী আলোচনা চলছে, সেখানেও কোনো ভৌগোলিক রাজনীতি দেখেন কিনা? আমি তো ওখানে দেখি বাধা হিসেবে ভৌগোলিক রাজনীতি, এই হিসেবে যে ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে যাওয়ার ফলে আসলে কতটুকু ইচ্ছুক থাকবে তার হোস্ট কান্ট্রি কিংবা তার মানে মেন্টর কান্ট্রি, আই রিয়েলি ডাউট। এটা আমি তার প্রত্যর্পণের কোনো আমি আর সম্ভাবনা দেখতে পাই না। কিন্তু যেহেতু এখানে আমাদের সাথে সম্মানিত আলোচক আছেন, তিনি অনেক বেশি এই বিচারিক বিষয়ে অনেক বেশি সংশ্লিষ্ট, তার এই ইয়েটা অনেক বেশি অভিজ্ঞতাটা। কিন্তু আমি সহজ কথায় যেটা বুঝি, যেই ধরনের ইগো বা দাম্ভিকতা নিয়ে এই দলটা টিকে আছে, সেখানে 30 দিনের মধ্যে দেশে আসা, এই রায় মেনে নিয়ে আত্মসমর্পণ করা এবং শুধুমাত্র তখনই তার সুযোগ থাকবে রায়টা রিভিউ করার, এইটা ওনার অ্যাকসেপ্ট করার আমি কোনো কারণ দেখি না। এবং একই সাথে আমার মনে হয় যে তার হোস্ট কান্ট্রিও এটাতে এগোবে না। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদা হাবিবা, নূর খান লিটন। আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্র এবং আমাদের নির্বাচন ব্যবস্থায় স্বাধীনতার 5 দশক পেরিয়েও কেন গুণগত পরিবর্তন আসেনি? এটার পেছনে সবচেয়ে বড় যে কারণটি, সেটা হচ্ছে আমরা আদর্শ থেকে বিচ্যুতি হয়েছে আমাদের। কেন হলাম? এটির পিছনে অনেকগুলো কারণ আপনি যদি লক্ষ্য করেন, যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা মানুষের ভিতর ছিল, স্বাধীনতার পরপরই কিন্তু সেই আকাঙ্ক্ষার জায়গা অত্যন্ত দুর্বল এবং অনাস্থার জায়গায় চলে আসে। এটার পিছনে আপনি যদি তখনকার প্রেক্ষাপট দেখেন, যে আমরা একটা দেশ স্বাধীন করলাম, অনেক মানুষের রক্তের বিনিময়ে অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, অনেক পরিবার গৃহহারা হয়েছে, দেশ বাস্তুচ্যুত হয়েছে। তারপরে আমরা দেখলাম রাতারাতি লুণ্ঠন দেখেছি, আমরা লাইসেন্স পারমিটের ব্যবসা দেখেছি, আমরা প্রতিনিয়ত বন্দুকের নল থেকে গুলি বের হতে দেখেছি, এবং সেখানেও বিভাজন তৈরি হয়েছে। ইনক্লুসিভ জায়গাটিতে আমরা যেতে পারিনি। তারপর আমরা দেখেছি জনগণ দাবি আদায়ের জন্য কিন্তু দুবার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গেছে। বারবার কি জনগণ দাবি আদায়ের রাস্তায় রাজপথে নামবে এবং রাজপথে রক্ত দিতে থাকবে? দেখেন, জনগণের কিন্তু একটা আকাঙ্ক্ষা সবসময় থাকে, এবং সেই আকাঙ্ক্ষা যখন পূরণ হয় না, বা সেই আকাঙ্ক্ষা যখন দেখে যে অনেক দূরে চলে যাচ্ছে তার আসার জায়গাটা, তখন কিন্তু সে ক্রমান্বয়ে ক্ষুব্ধ হতে থাকে। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমরা স্বাধীনতার পরে আশাহত হয়েছি, আমরা 90-র পরে আশাহত হয়েছি, আমরা 24-এর পরেও এমন আস্থা রাখতে পারছি না যে আস্থার উপর দাঁড়িয়ে বলা যায় যে হ্যাঁ, এই দেশটিকে আমরা গড়ে তুলব। সেই জায়গাটিতে একটা ছেদ ঘটে গেছে। দেখেন, রাজনীতিতে দুর্বৃত্তায়ন, রাজনীতিতে অর্থের দাপট, এই কথাগুলি কিন্তু রাজনীতিবিদরাই বলেছেন, এটা নতুন কথা না। এটা আপনি 90-এর পরে কিন্তু এটা প্রায় সময় রাজনীতিবিদরাই কথাগুলি বলেছেন। কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার যে চেষ্টা, এখান থেকে দলটাকে গোছানোর যে চেষ্টা, সেই এবং আদর্শিক একটা জায়গায় নিয়ে যাওয়া, সেই চেষ্টাটি কিন্তু কোনো দলের ভিতর দৃশ্যত আমরা দেখিনি। যার ফলে দেখবেন নির্বাচন আসলে হানাহানি বেড়ে যায় দলের ভিতরে, নির্বাচন আসলে টাকার প্রতিযোগিতা বেড়ে যায়, এবং দেখা যাবে যে যিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, মাটি মানুষের সাথে যোগাযোগ রেখেছেন, শত বিপদে প্রতিকূল অবস্থাও তিনি তার দলের ঝান্ডা তুলে ধরেছেন, দলে রেখেছেন, তারা কিন্তু নমিনেশনের জায়গা যখন আসে তখন কিন্তু তারা বঞ্চিত হয়ে যান।
ওখানে কারা আসেন আপনারা যদি একটু বিবেচনা করেন তাহলে দেখবেন 90 পয়সার মালিক যারা, বড় বড় ব্যবসায়ী, তারপরে যারা হাট বাজার দখল করে ইনকাম করতে পারে, এই মানুষগুলোই কিন্তু তখন দলের সামনে চলে আসে। তাহলে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে হাইব্রিডদের যদি দলই মূল্যায়ন করে, সেই রাজনীতি থেকে জনগণ কি পাবে? দলের ভিতরে একটা জিনিস কাজ করে, দলের নেতৃত্বের ভিতরে, সেটা হচ্ছে যে আমরা যদি ওইরকম অর্থনৈতিক শক্তিশালী মানুষকে নমিনেশন না দেই, মানে তাহলে আমাদের ক্যান্ডিডেট অর্থের দিক দিয়ে যদি দুর্বল থাকে, সে মনে হয় নির্বাচনে প্রতিযোগিতা করে টিকতে পারবে না। কিন্তু নির্বাচনটা এতটা ব্যয়বহুল কিভাবে হয়ে গেল? এটা একদিন দুদিনে হয়নি, এটা কিন্তু দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, স্বাধীনতার পরে আমার পরিচিত 2-1 পার্লামেন্ট মেম্বার ছিলেন আমাদের চাচা সমতুল্য, তাদের মৃত্যুর পর আমরা দেখেছি 200 বা 500 বা বড় জোর 700 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক যে এখন সেই রকম নজির দেওয়ার, উদাহরণ দেওয়ার লোক নেই। এবং দেখেন, সবার আগে যে কাজটা করলেন পার্লামেন্টে, যে জনগণের সাথে সম্পর্ক দ্রুততম সময়ের মধ্যে করার জন্য তারা ট্যাক্স ফ্রি গাড়ি দাবি করলেন, ট্যাক্স ফ্রি গাড়ি পেলেন। এবং দেখেন, যিনি যে রাজনীতি করেন না কেন, এমনকি সমাজ পরিবর্তনের কথা যারা বলেন, তারাই দেখলাম সবচেয়ে দামি দামি গাড়িগুলো তারা ক্রয় করলেন। এইখানে একটা প্রতিযোগিতা হলো, কে কার চেয়ে ভালো ব্র্যান্ডের গাড়ি, দামি গাড়ি কিনতে পারে, ওই যে ট্যাক্স ফ্রি। এবং তারপর দেখলাম এটা নিয়েও দুর্নীতি হলো, এই ট্যাক্স ফ্রি গাড়িও হস্তান্তর হয়ে গেল জাস্ট একটা 300 টাকার স্ট্যাম্প বা কত টাকার স্ট্যাম্পের মধ্য দিয়ে। আমার দেশের মানে একজন পার্লামেন্ট মেম্বার, তিনি নির্বাচিত হলেই তার গাড়ি দরকার আছে, মানলাম, সেটার জন্য কি এত ব্যয়বহুল গাড়ির কোনো দরকার আছে? যেমন টাকা দিয়ে কিনছেন, অনেক টাকা দিয়ে ট্যাক্স ফ্রি হওয়ার কারণে অনেক কম দামে, আবার এদিকে তেল খরচটা কিন্তু অনেক বেশি। তারপরও দেখা যায় যে কম্পিটিশন দিয়ে কিনেছেন। আমি জানি না গত পার্লামেন্টে কয়জন কিনেন নাই, বা তার আগের পার্লামেন্টে 300 মেম্বারের ভিতর কয়জন গাড়ি মানে ট্যাক্স ফ্রি গাড়ি নেননি। আমার ধারণা হাতে গোনা 1-2 জন হতে পারে, আর সবাই নিয়েছেন। তো এটার মধ্য দিয়ে বোঝা যায় যে আমাদের যারা মানে আমাদের নীতি নির্ধারণ করবেন, যারা নীতি নির্ধারক, আইন প্রণেতা, তারা যখন একটা সুযোগ পেলেই সেইটার কতদূর ব্যবহার করা যায়। কিন্তু আমি একটা প্রশ্ন রাখতে চাই, জনাব নূর খান লিটন, রাজনীতি তো কোনো ব্যবসা নয় বা কোনো লাভজনক ব্যবসা নয়। তাহলে যারা নির্বাচন করবে বা রাজনীতি করবে, তারা রাজনীতি বা নির্বাচনের পেছনে কোটি কোটি টাকা খরচ কি উদ্দেশ্যে করবে? উদ্দেশ্য একটাই, যে মানে পার্লামেন্ট মেম্বার হইলে যেমন গাড়ি পাওয়া যায়, বালু মহলের থেকে টাকা পাওয়া যায়, বিভিন্ন নিয়োগ থেকে টাকা পাওয়া যায়, ক্ষমতার দাপট দেখিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করা যায়। এইটা কিন্তু একটা প্র্যাকটিসে দাঁড়িয়ে গেছে। আপনি দেখেন তো, এর বাইরে কয়জন পার্লামেন্ট মেম্বার পাবে? তাহলে রাজনীতিতে আমরা যে মূল উদ্দেশ্যের কথা শুনি, জনসেবা, সেটা কি শুধুই বলি? এইটা এখন তো শুধু বলি বলবো না, এইটা রাজনীতির সবচেয়ে দুর্বলতর দিক। এখন রাজনীতি করছেন অনেক ত্যাগী পোর খাওয়া মানুষ আছেন। আমাদের আপার মতো মানুষরা তো সামনে পোর খাওয়ার সময় পোর খাবেন, কিন্তু সামনে এগোতে পারবেন না। এটা সামনের উপর বলে দিলাম, এটা শুধু ওনাকে বললাম না, এরকম অনেকে আছে। না, আমি এতটা ভাইয়ের কথা শুনছিলাম এবং আমি সত্যি মানে খুব মজা নিয়ে শুনছিলাম। দুটো জিনিস বলি, যে বললেন না যে 1-2 জন যারা গাড়ি কেনেননি গত সংসদে, তাদেরও এত ভালো ভালো গাড়ি আছে যে আর এই জায়গাটায় কেনার দরকার পড়েনি। বেসিক্যালি আমাদের যেটা প্রস্তাবনা এবার শুধু না, এই আপনি যখন পার্লামেন্টের কথা বলছি, আমরা কিন্তু লেজিসলেশন তৈরির বিষয় বলছি, আমরা সমগ্র দেশ পরিচালনার পলিসির বিষয়ে কথা বলছি। এই জায়গাটাই যদি আপনি মানে এই জায়গাটার চেক অ্যান্ড ব্যালেন্সটা স্ট্রং না হয়, জনপ্রতিনিধিদের গাড়ি কিনতে হবে কেন? পার্লামেন্টের কারপুল থাকবে, যেরকম আপনি সচিব হলে একটা গাড়ি পাবেন, তেমনি একটা গাড়ি পাবেন, আবার ব্যবহার করে আপনি ফেরত দেবেন। এইটা ছাড়া এগুলো কন্ট্রোল করার আসলে জায়গাটা কম। কিন্তু বর্তমান যে রাজনৈতিক বাস্তবতার কথা নূর খান লিটন তুলে ধরছিল, মাহমুদা হাবিবা, বর্তমান সময়ে ত্যাগী যে নেতাকর্মী আছে, যে ত্যাগী রাজনীতিবিদরা আছে, তাদের টিকে থাকাটা কতটা চ্যালেঞ্জিং? তারা কি স্রোতের বিপরীতে টিকে থাকতে পারছে? আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে। বিরতির পর ফিরছি। দর্শক, দেশ সম্প্রতি রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। মাহমুদা হাবিবা, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, রাজনীতিতে সৎ কিংবা ত্যাগী রাজনীতিবিদদের স্রোতের বিপরীতে গিয়ে টিকে থাকাটা কতটা চ্যালেঞ্জিং? অফকোর্স চ্যালেঞ্জিং, এটা বিশ্বজুড়ে চ্যালেঞ্জিং, এটা শুধু বাংলাদেশ নয়। তবে আবার একটু আগে থেকে শুরু করি যে আমি আসলে লিটন ভাইয়ের সাথে একটু দ্বিমত করি যে আমি এতটা নিরাশ নই এই কারণে যে একটা দেশে আপনি যখন সার্বিক অবস্থা দেখেন, আপনি একটু ভালো করে খেয়াল করেন, প্রতিটা ইনস্টিটিউশনের দিকে আপনি তাকান, প্রতিটা সেক্টর, জনপ্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, অন্যান্য জায়গা বলেন, এই করাপশন বলুন বা অর্থের যে প্রভাব এবং অর্থের যে অবারিত চলাচল, এটা কিন্তু মোটামুটি এভরিওয়্যার। এই জায়গাটাতে, এই পরিপ্রেক্ষিতে আপনি শুধু রাজনীতিবিদদের একেবারে সাধু সন্ন্যাসী হয়ে যেতে বলবেন, এটা হবে না। আপনি দুটো খারাপ এক্সাম্পল এবার দেই, আমার নিজস্ব অভিজ্ঞতা বলি। আমাদের সবসময় আবারও কিছু কিছু চেক অ্যান্ড ব্যালেন্স, পলিটিক্স বলুন, পাওয়ার বলুন, জনপ্রশাসন বলুন, এগুলাকে কন্ট্রোল করে। এই চেক অ্যান্ড ব্যালেন্সগুলোর যখন আমরা এই জায়গাগুলো তুলে দেই, তখন সব কিছু খুব সহজ হয়ে যায়। দেখুন, আমাদের এই গত 15, 16, 17 বছরে যারা মাঠ পর্যায়ে রাজনীতি করেছে, আমাদের সাধারণ কর্মীরা, তারা কি দেখেছে জানেন? যে একজন আওয়ামী লীগের, যুবলীগের একটা সাধারণ একটা কর্মী, তার কিন্তু 100 কোটি টাকা আছে। আপনি বুঝেন তার পারসেপশনটা কি তৈরি হচ্ছে। সে কিন্তু সে আমাদের যুব দল করে বা ছাত্র দল করে, সে রাজনীতি শুরু করেই দেখছে যে টাকার এরকম ছড়াছড়ি এবং এইভাবে টাকা ইনকাম করা যায়। দেখুন, নীতি নৈতিকতা আপনি যত উপরে উঠতে থাকবেন তত এটা অনেক সহজ, কিন্তু যেই কিশোরটি বা যেই তরুণটি সেই অর্থে প্রশিক্ষণ বা শিক্ষার সুযোগ পায়নি, কিংবা রাজনীতিতে দেখতে দেখতে এসেছে, রাজনীতি সোশ্যাল সিকিউরিটি তো এদেশে নাই। পলিটিক্স হ্যাজ অলওয়েজ প্লেড দ্য রোল অফ সোশ্যাল সিকিউরিটি ইন এক্সট্রিমলি ডিস্টর্টেড ওয়ে। সবচেয়ে বিকৃতভাবে এটাকে বলা হয় রাজনৈতিক একটা নিরাপত্তা। হ্যাঁ, রাজনৈতিক নিরাপত্তা নিতে যে অনেকেই রাজনীতিতে আসার চেষ্টা করেন। যেমন এবার আপনি খেয়াল করে দেখেন, এনসিপিতে মাঠ পর্যায়ে অনেক লোক আছে, জামাতে অনেক লোক আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের যা ছিল তার সাথেও অনেক লোক যুক্ত হয়েছে। এরা কারা? এরা হচ্ছে ওই নিরাপত্তা চাহিদা যাদের, এই চাকরির নিশ্চয়তা যারা চাইছে, যারা একটা আর্থিক প্রবৃদ্ধি চাইছে, একটা কি বলবো, এটা প্রবৃদ্ধি তো শব্দটা ব্যবহারই করা উচিত না, এই লুণ্ঠনের সুযোগ চাইছে। এইটা এমনভাবে জনমনে চলে গেছে যে আপনি এই একটা সেগমেন্টকে আলাদাভাবে কিভাবে আপনি এটাকে রাইট করবেন, তার চেক অ্যান্ড ব্যালেন্সটা আপনার বাড়িয়ে দিতে হবে যতখানি সম্ভব। দেখেন, জনপ্রতিনিধিদের আপনি সুযোগ সুবিধাগুলো কমিয়ে আনেন। প্রধান বিচারপতির বাড়ি আছে, প্রধান বিচারপতির গাড়ি আছে, তার চাকরি চলাকালীন তাকে তো আর আপনি সুযোগ দিচ্ছেন না। নিঃসন্দেহে লেজিসলেশন যারা দেশের পলিসি তৈরি করবেন, বিশাল কাজ। কিন্তু বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশ, বাংলাদেশের মতো দরিদ্র দেশে সুবিধাগুলো কমিয়ে আনেন এবং পার্লামেন্টের মেম্বাররা পার্লামেন্টের মেম্বারই থাকুক, তারা লোকাল গভর্নমেন্টের না নামুক। আপনি উপজেলাকে এম্পাওয়ার করেন, আপনি ইউনিয়ন পরিষদের নেতাদের নির্বাচিত প্রতিনিধিদের এম্পাওয়ার করেন। তখন হবে কি, সম্পদ বলুন, সরকারের যে লজিস্টিক বলেন, সেগুলো সুষম বন্টন যদি আপনি নিশ্চিত না করতে পারেন, আপনার একজন এমপি হওয়া মানেই যদি 1000 কোটি টাকা তৈরি করার সুযোগ হয়ে যায় এবং তার এলাকায় সব ধরনের উন্নয়নের কাজ সে করবে, যেটা তার উপজেলা চেয়ারম্যানের করার কথা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের করার কথা। হয়েছে কি, লেয়ারগুলোর যে ডিভিশন, এগুলো তো আমরা এক জায়গায় করে ফেলেছি। এক এমপির চাপে আর এক্সিস্ট করে না লোকাল গভর্নমেন্ট। এবং এই এম্পাওয়ারমেন্ট, এইটাই হচ্ছে আমাদের এবারের চ্যালেঞ্জ। এইটাই আমরা এবার চেঞ্জ করতে চাই। এই জায়গাগুলো যত বেশি আপনি পাওয়ারফুল করবেন, আপনি সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন যখন পাওয়ারফুল হবে, দুর্নীতি দমন কমিশন যখন রাজনৈতিক নিপীড়ন এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের বাইরেও স্রেফ দুর্নীতিকে ধরার মতো সক্ষমতা তৈরি করতে পারবে, ওই বাংলাদেশ হচ্ছে আমাদের কাম্য। এবং সেটা জার্নিটা কিন্তু যত সহজে আমরা এখানে আলাপ করছি তত সহজ নয়। আপনি সবকিছু বদলাতে পারবেন, কিন্তু মানুষের মানসিকতা বদলাতে আপনার সময় লাগবে। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদা হাবিবা। নূর খান লিটন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জুলাই সনদ লঙ্ঘনের অভিযোগ তুলেছে টিআইবি। অন্তর্বর্তী সরকার কৌশলগত গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ দিয়ে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে টিআইবি প্রশ্ন তুলেছে, রাষ্ট্র সংস্কার কি টিআইবির কাছে, সরকারের কাছে কি শুধুই ফাঁকা বুলি কিনা? দেখেন, আমি একটা জিনিস এখানে খুব স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে সংস্কারের যে বিষয়গুলো, আমাদের কিন্তু শুরুতেই এই বিষয়গুলো নিয়ে খুব স্পষ্ট হওয়া দরকার ছিল যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমাটা আমাদের বোঝা উচিত ছিল এবং তারা কি ধরনের, কত দূর পর্যন্ত কাজ করতে পারে। সংস্কার তো এটা চলমান একটা ব্যাপার, প্রতি পদে পদে আপনার সংস্কার হতে পারে, প্রতিনিয়ত আপনি সংস্কার করতে পারেন এবং মৌলিক কোন সংস্কারগুলো দরকার আপনি সেই জায়গাতে যাত্রাটা শুরু করেন। আপনি যদি ধরে বসে থাকেন যে আমি সব করব তারপরে সব
পরবর্তী কার্যক্রম, তাহলে এই প্রশ্নগুলি আরও আসবে। যেই জায়গাটা খুব জরুরি দরকার, দেখেন অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলেন তাদের প্রধান দায়িত্ব কি ছিল? জনগণের সাথে কমিউনিকেশনটা বাড়ানো। সেই বাড়ানোর মাধ্যমটা কি হওয়া উচিত ছিল? পলিটিক্যাল পার্টি। আপনি কি করলেন? প্রথম তো পলিটিক্যাল পার্টিকে ডাকেনি নাই, পরবর্তীতে যখন ডেকেছেন আধা ঘন্টা তো ভাই নাম ঠিকানা পরিচয় জিজ্ঞেস করতে করতেই শেষ। বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে কয়জনকে চিনে? তো এই একটা ব্যাপার দাঁড়িয়েছে। পরবর্তীতে যখন দেখেছেন যে তারা আসলে আর এগোতে পারছেন না, তখনই তারা পলিটিক্যাল পার্টিকে নিয়ে আসছেন। আজকে যে প্রসঙ্গটি এসছে, এটা তো ঠিক যে যতগুলো সংস্কার বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলা হয়েছে সেটা শুধু পলিটিক্যাল পার্টির ভিতরে কিন্তু সীমাবদ্ধ ছিল। এর বাইরে যে স্টেক হোল্ডার আছে তাদের সাথে কিন্তু আরেকটি তথ্য যদি তুলে ধরে জনাব নূর খান লিটন, টিআইবির নির্বাহী পরিচালক জানিয়েছেন নির্ভরযোগ্য সূত্র মতে অন্তত 7 জন উপদেষ্টা দুদকের যে প্রস্তাবগুলো এসেছে তার বিরোধিতা করেছেন, অথচ তারা জানেন এই প্রস্তাবে জুলাই সনদে স্বাক্ষরকারী সব রাজনৈতিক দল একমত হয়েছে। তাহলে উপদেষ্টাদের আপত্তি কেন? সেইখানেই তো সমস্যাটা নিহিত, যে পলিটিক্যাল পার্টিগুলি যেখানে একমত হয়েছে, যেই সবটাই তো আর পলিটিক্যাল পার্টি সবটাই একমত হননি। বিভিন্ন পার্টির বিভিন্ন জায়গায় রিজার্ভেশন ছিল, একমত হয়েছে যে কমন জায়গাগুলি, সেই জায়গাগুলিতে আসলে বর্তমান সরকারের আপত্তি থাকার সুযোগ আসলে নীতিগতভাবে নেই, কারণ তারা তো রেফারির ভূমিকায় আছেন। যারা রেফারির ভূমিকায় আছে তারাই কিন্তু কেউ কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে এমনটি শোনা যাচ্ছে। সে সঙ্গে প্রশাসনের রদবদল নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলোর তরফ থেকে আপত্তি উঠছে। সব মিলিয়ে আসলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা সেই প্রশ্নটা আমি আপনার কাছে রেখে বিরতিতে যেতে চাই। বিরতি থেকে ফিরে এসে আমি পুরোপুরি ব্যাখ্যাটা নিব। দর্শক, দেশ সম্প্রতিকের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। নূর খান লিটন, আপনি বলছিলেন অন্তর্বর্তী সরকার রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু সেই রেফারির টিম থেকেই যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে রেফারির প্রতি রাজনৈতিক দলগুলো আস্থা রাখতে পারবে কি? দেখেন, শুরু থেকেই যে জিনিসগুলি আমাদের স্পষ্ট করা হয়নি বা স্পষ্ট করতে আমরা ব্যর্থ হয়েছি, তার ভিতরে একটা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা সরকারের নীতি নির্ধারক পর্যায়ে যারা থাকবেন, তারা সরাসরি নির্বাচন করতে পারবেন কিনা, এই বিষয়গুলি কিন্তু স্পষ্ট হয়নি। এখন দেখেন নির্বাচন প্রায় ঘনিয়ে আসছে। এই সময় যদি উপদেষ্টাদের কেউ নির্বাচন করেন তাহলে এই সময়কালের যে প্রভাব সেটা কিন্তু থেকে যাবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে রাজনৈতিক দল যখন সরকার থাকে তারাও তো পরবর্তী নির্বাচনে অংশ নেয়, সেইটা আপনি প্রশ্ন করতে পারবেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারটাকে কিন্তু আমরা অরাজনৈতিক সরকার হিসেবে বিবেচনা করছিলাম। একটা আপৎকালীন আমাদের বিপদ থেকে রক্ষা করার একটা সরকার। এইভাবেই তো জনগণ সবকিছুর ঊর্ধ্বে উঠে যেয়ে তাদেরকে উপদেষ্টা করলেন, দেশ শাসনের ভারটা দিলেন। তাদের প্রথম দিন থেকে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে তারা ধরেই নিলেন যে এইটি আমি অনন্তকাল ধরে চেষ্টা করতে পারবো, অনন্তকাল ধরে আমি দেশের এই পদে বহাল থাকবো, এরকম একটা ব্যাপার। এবং তাদের কথাবার্তা, আচার আচরণ দেখেন, শুরুতে যখন নির্বাচন নিয়ে কোনো সাংবাদিক কোনো উপদেষ্টাকে প্রশ্ন করেছিল, কি ধরনের জবাব তারা দিয়েছিলেন আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি আর বলবো না কোন উপদেষ্টা কি বলেছিলেন। এবং এখন তারা আবার ওই জায়গায় নেই, কারণ তারা দেখছেন যে আসলে তো দেশে একটা নির্বাচনের দিকে যাত্রা করছে। এখন মানুষের ভিতরে এখন পর্যন্ত কিন্তু মানুষ কিন্তু এখনো আশ্বস্ত হতে পারছে না পুরা মাত্রায় যে নির্বাচনটা কি আদৌ হবে। এটা নিয়ে কিন্তু অনেকের ভিতরে এক ধরনের সন্দেহ কাজ করছে। এই সন্দেহটা কেন কাজ করছে? ছোট্ট করে একটু শুনি, 30 সেকেন্ড। এইটা সন্দেহ কাজ করছে। প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের উপরে আপনাকে নির্ভর করে এবং সিভিল প্রশাসন যাদের উপর নির্ভর করে আপনাকে নির্বাচনটা করতে হবে, তারা কতটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পেরেছে, এই প্রশ্নটা একটা। দ্বিতীয় হচ্ছে এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে গেল দিনটি আজকেই খুলনায় কিন্তু দুজনকে ঘটনা ঘটেছে এবং আমরা দেখছি নির্বাচন যত কাছায় আসছে
যে নির্বাচনের তারিখ ঘোষণা দেবে, এই তারিখটা যত মানে এই সময়টা যত কাছে আসতেছে, তত কিন্তু অস্ত্রের ঝনঝনানি দেখছি, অসহিষ্ণুতার লক্ষণ আমরা দেখছি। এই বিষয়গুলো আসলে চ্যালেঞ্জে পরিণত হচ্ছে, আপনি এমনটি মনে করছেন। ধন্যবাদ জানাচ্ছি নূর খান লিটন। মাহমুদা হাবিবা, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ফেসবুক পোস্ট ঘিরে দেখছি আমরা আলোচনার ঝড় বইছে। এ প্রসঙ্গে জামায়াত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, অনেক নেতা বিদেশে আছেন, তারা ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়েছেন, সেই নাগরিকত্ব ছেড়ে দেশে ফিরে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন তবে 2 কুলি হারাতে হবে, এই আশঙ্কায় তারা দেশে ফিরতে সাহস পাচ্ছেন না। কি বলবেন? এটা তো একটা কটুক্তির উত্তর দেওয়াটাও মানে রুচিসম্মত কাজ নয়। হ্যাঁ, তবুও আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে যে দেখুন, আমি আগের একটা সময়ের সাথে এই সময়টা, এই কথোপকথনগুলো খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসতেই পারে। একজন মা, তিনি অত্যন্ত অসুস্থ, একেবারে খুব জটিল অবস্থায় তিনি আছেন, তিনি গুরুতর অবস্থায় আছেন, তার সন্তানের তার পাশে থাকাটা মানুষ দেখতে চায়, এটা সাধারণ মানুষের একটা চাওয়া। কিন্তু এইটা কিন্তু শুধু একটা মা ছেলের কথা আমরা বলছি না, এখানে আরো অসংখ্য বিষয় আছে। আপনি 2015-র একটা ঘটনা আমি খুব শর্টে বলি আপনাকে, 20 সেকেন্ডেই বলবো। 2015-তে যখন কোকো রহমান মারা গেলেন, তাকে দেখতে যাওয়ার, বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার একটা নাটক করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। সেই রাতে গোটা বাংলাদেশের টক শোতে অনলি টপিক ছিল যে একজন মা যিনি তার সন্তান হারিয়েছেন, তার ব্যথা বেদনা সবকিছুকে একসাথে একপাশে সরিয়ে দিয়ে তার শালীনতাবোধ কতখানি, তার ভব্যতাবোধ, তার সামাজিকতা বোধ, এই ধরনের একটা এই বিষয় এইবারের বিষয়টাতেও আছে। তারেক রহমানের মা, তিনি মৃত্যুসজ্জায়, মানে একেবারে যুদ্ধটা করছেন কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তারা কিন্তু 24/7 তিনিই কিন্তু তার মাকে, তিনি এবং তার স্ত্রী মানে সম্যকভাবে সারা বিশ্বের ডাক্তার, বিভিন্ন জায়গা থেকে ডাক্তাররা কানেক্টেড, আপনারা জানেন তার মেডিকেল বোর্ডটা ওইভাবেই হয়েছে। এই যে ট্রিটমেন্টগুলোতে তিনি যে আসতে পারছেন না, সেটা ডেফিনেট রিজন আছে। তিনি একটা ছোট্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, এবং তার পেইনটা কিন্তু তার পেইন, এইটাকে সাপ্রেস করে এই যে আজে বাজে কথাগুলোকে উঠে আসা বা বলাটা, এটাও রুচির প্রশ্ন। এটা খুব বড় ধরনের, আপনাকে মনে রাখতে হবে যে নেতৃত্বের পর্যায়ে আছে, কোন পর্যায়ে গেলে আপনি এ ধরনের কথা বলবেন। তারেক রহমান তো ওই দেশে শরণার্থী স্ট্যাটাসে আছেন, তিনি যেই বাসাটাই থাকেন সেটা কিন্তু কোনো ভাড়া বাসা নয়, সেটা শরণার্থী হিসেবে যে বাসাটা তিনি পেয়েছেন সেখানেই থাকেন। কাজে একটা জিনিস মনে রাখতে হবে, তার স্ত্রী, এখানে আমি যোগ করি, তার স্ত্রী কার্ডিওলজিস্ট এবং তিনি সেখানে খুবই ভালো চাকরি করেন, তিনি কিন্তু একটা ভালো বাড়ি কিনতেও পারতেন, সেই দিকে যাননি, কারণ তার আলটিমেটলি বাংলাদেশের রাইট টাইমে, আমরা দেখুন এখানে একটা দলীয় সিদ্ধান্ত আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল, এবং একমাত্র দল যেই দলের প্রধানকে, জিয়াউর রহমানকে, অত্যন্ত জনপ্রিয় নেতা হওয়া সত্ত্বেও তাকে হত্যা করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যেয়ে তার সাথে যা হয়েছে এটা আপনারা দেখছেন, এবং কোকো রহমান, তার যে মৃত্যু, এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, তারেক রহমানকে অলমোস্ট পঙ্গু করে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা জিওপলিটিক্যাল গেমের শিকার এই দলটা। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাদের সাথে ঘটেছে বলেই দল হিসেবে আমরা অনেক সতর্ক। তাহলে কি নিরাপত্তা ঝুঁকি মূল কারণ? না, নিরাপত্তা ঝুঁকির সাথে দলীয় সিদ্ধান্তটাও তো আছে। ঝুঁকি, আবারও আপনাকে আমি এর আগেও বলেছি যে রাজনীতি করা মানেই ঝুঁকি, এই ঝুঁকি নিতেই হবে তারেক রহমানকে, কিন্তু সেইটা উনি বেস্ট টাইমে নিক, সেই রিস্কটা উনি সঠিক সময় নেওয়া শুরু করে, এবং উনি আসবেন। এটা নিয়ে এই কথাটাতে অসংখ্য কথা বলছে, তো আজকে তো আরো এক নেতা, কোন একটা নেতা বলেছেন যে আমি অমুক হলো অমুক হলো। ভাই, আপনি হননি তো, আপনি তো তারেক রহমান, আপনি তো 3 বছর বয়সে মায়ের সাথে বন্দী ছিলেন না, আপনি তো এই অ্যাডভার্স সিচুয়েশন, যতগুলো সিচুয়েশন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পার করে এসেছে, স্রেফ এটার এই পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদ বলেন আর সার্বভৌমত্ব বলেন, এত বড় প্রহরী কিন্তু আর কেউ নাই। না হলে এটা ব্যক্তিগত আক্রমণ। আপনি দেখান দেখে আর একটা রাজনৈতিক পরিবার, আপনি একটা পরিবারের আমাকে উদাহরণ দেখান যেখানে এইরকম ঘটনা ঘটেছে। কাজে আমাদের কিন্তু প্রিকশনের ধরনটা ভিন্ন, এটা প্রিকশন। আপনি যদি বলেন নিরাপত্তা ঝুঁকি, আমরা বলি এটাকে প্রিকশন। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদা হাবিবা, ধন্যবাদ জানাচ্ছি নূর খান লিটন। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।